আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ তার 24তম দ্বিবার্ষিক আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপবিষ্ট আছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা, ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিআরএল এর সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সারা বাংলাদেশের বিআরএল এর এই কেন্দ্রীয় সম্মেলনে আগত আমার প্রাণপ্রিয় ডেলিগেট ভাইরা এবং সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ বাংলাদেশের রেল খাতে উন্নয়ন, আধুনিকীকরণ, দেশ গড়ার একজন বা একটা প্রতিষ্ঠান হিসেবে, অনন্য অংশীদার হিসেবে তাকে চিন্তার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে যে সমস্ত গবেষণা, উপদেশ, প্রস্তাবনা, পরিকল্পনা বিআরএল এর যাত্রার পর থেকে আজ পর্যন্ত তারা বিভিন্ন লেখনীর মাধ্যমে, গবেষণাপত্রের মাধ্যমে, তাদের স্মরণিকায় নানানভাবে প্রকাশিত তথ্য উপাত্তের মধ্য দিয়ে বিভিন্ন সময়ে সরকারকে যেভাবে সাহায্য করেছে, প্রথাগত রাজনীতিতে সরকারের বিরোধিতা করতেই হবে, বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে, ক্ষমতায় যাওয়ার জন্যই আমার ট্রেড ইউনিয়ন করতে হবে, এই রাজনীতি কিন্তু বিআরএল কখনো করে নাই। বিআরএল সবসময় দেশকে, দেশের রেল সেক্টরকে কিভাবে আধুনিকীকরণ করা যায়, উন্নত করা যায়, দুর্নীতির হাত থেকে রেলের বিশাল হাজার হাজার কোটি টাকার সম্পদকে রক্ষা করা যায়। বাংলাদেশের সমস্ত জেলা, অন্তত 13টা জেলায় এখনো রেল সংযোগ হয়নি। গোটা বাংলাদেশকে রেলওয়ের কানেক্টিভিটির আওতায় কি করে আনা যায়, রেল স্টেশনগুলো, রেলের যে বিপুল পরিমাণ রেলের যে সম্পত্তি আছে, যে সম্পত্তি বেদখল হয়ে যারা যখন ক্ষমতায় আসে তারা সেখানে লুটিপাটি খাচ্ছে, এবং এই ব্যাপারে রেল এমপ্লয়িজ লীগের সুযোগ্য নেতৃত্ব বিভিন্ন সময় আমিও দেখেছি, তারা অনেক সেমিনার, সিম্পোজিয়াম করেছেন, অনেক রাউন্ড টেবিল করেছেন, অনেক লিখিত প্রস্তাবনা বিভিন্ন সময় সরকারকে তারা দিয়েছেন। তারা যদি রেলের উন্নয়নে বিআরএল এর এইসব প্রস্তাবনাগুলো মেনে নিতেন, কার্যকর করতেন, তাহলে রেল জগতে একটা নতুন ইনোভেশন, একটা নতুন ক্রিয়েশন, একটা নতুন ডাইমেনশনের মধ্য দিয়ে বাংলাদেশ আধুনিক উন্নত বিশ্বের রেল যেমন সেই দেশের যোগাযোগ খাতে এক অনন্য অবদান রেখেছে, বাংলাদেশকেও কিন্তু সেখানে পৌঁছে দেওয়া যেত। কিন্তু বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে তারা তাদের রেল অঙ্গনে যারা ট্রেড ইউনিয়ন করেন, সরকারি ট্রেড ইউনিয়নে তাদের যে রেল সংগঠনগুলো থাকে, সবসময় ক্ষমতাসীনরা তাদেরকে পেলে পুষে, তাদেরকে ছত্রছায়ায় রেখে নিজেরা বেনিফিশিয়ারি হয়েছে, নিজেরা বেনিফিটেড হয়েছে, নিজেরা সেখান থেকে শত শত কোটি টাকা লুটপাট করেছে, এবং সেই সব অসৎ, দুর্নীতিবাজ রেল নেতা, ট্রেড ইউনিয়ন নেতাদের ভাগ্যের পরিবর্তন করেছে। রেলের এবং রেলের কর্মচারী কর্মকর্তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিআরএল এর এগিয়ে চলা, আবার স্বাধীনতার অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার আগে যখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, ব্রিটিশের পর থেকে যখন দেশ ভাগ হলো, পাকিস্তানের 23 বছর আর এখন বাংলাদেশের প্রায় 54-55 বছর, এই দীর্ঘ পথে বিআরএল কিন্তু তার যাত্রাপথে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, বাধা বিপত্তির শিকার হয়েছে। সেটা মারিয়ে
আজকে বিআরএল যে নতুন রূপে বাংলাদেশের একটা বৃহৎ রেল শ্রমিক কর্মচারীদের একটা প্রিয় ট্রেড ইউনিয়নে পরিণত হয়েছে, আজকের এই বিআরএল এর 24তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন তারই প্রমাণ বহন করে। আমি বিআরএল কে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের দ্বিবার্ষিক সম্মেলনে বিআরএল এর গঠনতন্ত্র মোতাবেক 2 বছরের জন্য যে নতুন কমিটি নির্বাচিত হলো শ্রমিক নেতা আখতারুজ্জামানের নেতৃত্বে, এই কমিটিকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। যে প্রত্যয়, যে প্রতিশ্রুতি নিয়ে বিআরএল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঈপ্সিত লক্ষ্যের দিকে বর্তমান কমিটির নেতৃত্বে বিআরএল ইনশাআল্লাহ অপ্রতিরোধ্য গতিতে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এগিয়ে যাবে। আরেকটা কথা বলি, বিআরএল এর ঐতিহ্যের কথা, ইতিহাসের কথা। বাংলাদেশের তথা পুরো পাকিস্তান আমলের, অর্থাৎ আমরা যখন ব্রিটিশ থেকে আলাদা হলাম সেই সময় থেকে এবং ইভেন ব্রিটিশ সময়ও এই অবিভক্ত ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাসের সাথে বিআরএল এর ইতিহাস কিন্তু এক এবং অভিন্ন এবং অবিচ্ছেদ্য। বিআরএল এর মধ্য দিয়েই কিন্তু মূলত দেশের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিকাশ ঘটেছে। আমার আগে কারা যেন বক্তৃতায় এসব তথ্যগুলো বলেছেন। যখন আমরা ভারতবর্ষের মধ্যে ছিলাম তখন আমাদের রেলের সংগঠনের নাম ছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন। সেটা পাকিস্তানের জন্মের পর এমপ্লয়িজ লীগ হয়েছে, কিন্তু যখন আমরা অবিভক্ত ভারতে ছিলাম উপমহাদেশে, পাকিস্তান প্রতিষ্ঠার আগে 47-এর আগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কাউন্সিল, এটা ছিল তদানীন্তন ব্রিটিশ ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠনের নাম। স্বাধীন ছিল 47-এর 14 আগস্ট, মনে আছে আপনাদের? 14 আগস্ট কি হলো? পাকিস্তান হলো ভারত থেকে আলাদা হয়ে। সেই আগস্টের পরে 28শে সেপ্টেম্বর, অর্থাৎ তার পরের মাসেই এই পূর্ব পাকিস্তানের শ্রমিক নেতারা গঠন করলেন ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন। কথাটা বুঝে আসছে? ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন। 47-এর আগস্টে আমরা স্বাধীন হলাম, সেপ্টেম্বরে এই অংশের, ওদিকে তো পশ্চিম পাকিস্তান থাকলো, আমরা থাকলাম এদিকে পূর্ব পাকিস্তান, এই অংশের শ্রমিক নেতারা ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করেছিলেন। সেখানে ডক্টর এ মালিক এবং ফয়েজ আহমেদ সাহেব সভাপতি এবং সেক্রেটারি ছিলেন। আমি কেন বিআরএল কে ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্ম এবং ইতিহাসের সাথে তুলনা করলাম এই ভূখণ্ডে, সেই তথ্যটা আমি আপনাদেরকে দিই। আপনাদের যে স্মরণিকা প্রকাশ হয়েছে এর মধ্যেও কিন্তু এই তথ্যগুলো আছে। ভালো করে খুব অ্যাটেন্টিভলি যদি পড়েন, এই ইতিহাস নিয়ে আপনারা গর্ববোধ করতে পারেন। ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতৃত্বের জন্য বিআরএল এর নেতা কর্মীদেরকে এই ইতিহাস কিন্তু অনুপ্রেরণা যোগাতে পারে, উৎসাহ যোগাতে পারে। 47-এর আগস্টে পূর্ব পাকিস্তান হলো, তো 47-এর ডিসেম্বর মাসে তার মাঝখানে এসে এখানে খুব ব্যাপক সম্প্রসারিত ট্রেড ইউনিয়ন ছিল না। নারায়ণগঞ্জ কেন্দ্রিক, নারায়ণগঞ্জ এটা ছিল একটা শিল্প বন্দর নগরী, ঢাকার সাথে অ্যাটাচ একটা এরিয়া। সেখানে সুতাকল, রেল, নৌ, 3টা সেক্টরে কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলন কেবল গড়ে উঠছিল। এই সময় 47 সালের ডিসেম্বর মাসের 6 এবং 7 তারিখে ঢাকার সলিমুল্লাহ মুসলিম হলে প্রথম ইস্টার্ন পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ লীগ, যেটাকে ইপিআরএল বলা হতো, এখন বিআরএল বলা হয়েছে, তখন বলা হতো ইপিআরএল, ইস্ট পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ লীগ। এইটা গঠিত হয় 47 সালের ডিসেম্বর মাসের 6 এবং 7 তারিখে ঢাকার সলিমুল্লাহ মুসলিম হলের একটা সম্মেলনের মাধ্যমে। আমার কথাটা বুঝে আসছে? সেলিম পাটোয়ারির লেখার মধ্যে বোধহয় এই তথ্যটা আছে। এটা আমি বাংলাদেশের ট্রেড ইউনিয়ন ইতিহাসের যে তথ্য আমার কাছে আছে, আমি তার থেকে বললাম। সেলিম পাটোয়ারির লেখাটাও পড়ে দেখলাম যে একই তথ্য সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে। রেলওয়ে এমপ্লয়িজ লীগের কর্মীদেরকে ইতিহাসটা জানতে হবে। ভারত থেকে আলাদা হয়ে যখনই আমরা পাকিস্তান হয়েছি, সেই 47-এরই ডিসেম্বরে রেলওয়ে এমপ্লয়িজ লীগের জন্ম হয়েছে এবং কালে কালে সেই এমপ্লয়িজ লীগ কিন্তু এগিয়ে এসেছে।
স্বাধীনতার পরে 1974 সালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ নামে বিআরএল এর নতুন মাত্রায় যাত্রা শুরু হয়। আগে ছিল ইস্ট পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ লীগ। বাংলাদেশ স্বাধীনতার পরে 74 সালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ নামে আমাদের বিআরএল এর যাত্রা শুরু হলো। সেখানে আমাদের অনেক নেতারা, বিআরএল এর ইতিহাস আলোচনা করতে গেলে মাহবুব আলী সাহেবের নাম আসে, আরকান আলী সাহেবের নাম আসে, আমাদের আবু তাহের খান মুক্তিযোদ্ধার নাম আসে না, ইকবাল ভাইয়ের নাম আসে, আরো অনেক নেতাদের নামের সাথে জড়িত হয়ে আছেন। অনেকে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন, যারা খেটে খেটে পরিশ্রম করে বিআরএল কে সামনে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এই পর্যন্ত আসার পেছনের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। নেতারা কিন্তু জানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জন্ম হয়েছে 1968 সালে 23শে মে। জানেন তো আপনারা কেন এই শ্রমিক কল্যাণ ফেডারেশন? ইতিহাসটা আমাদের জানতে হবে যে রেলওয়ে এমপ্লয়িজ লীগ হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলোর মধ্যে সর্ববৃহৎ একটা ইউনিয়ন। এটা সম্ভবত 1983 সালে অ্যাফিলিয়েশন হয়েছে নাকি আক্তার ভাই? 1983 সালে রেলওয়ে এমপ্লয়িজ লীগ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাফিলিয়েশন পেয়েছে। 83 সাল থেকে এখন কত সাল? 2026। ওদিকে বোধহয় 27 বছর গেল না, 17 বছর। 17 আর 26 কত হলো? 43 বছর আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে অ্যাফিলিয়েটেড একটা সর্ববৃহৎ জাতীয় ভিত্তিক একটা ইউনিয়ন। তা আপনারা সেই ফেডারেশনের জন্মের সাথে বিআরএল এর সামনের পথ চলার ইতিহাসের কি সম্পৃক্ততা, কি অনিবার্যতা, সেটাও আপনাদের কিন্তু জানার প্রয়োজন আছে। 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশন যখন প্রতিষ্ঠা লাভ করেছিল, এটা 60-এর দশক। তখন বাংলাদেশের ট্রেড ইউনিয়ন ফিল্ড, ট্রেড ইউনিয়ন ময়দানটা বাম রাজনীতির, কমিউনিস্ট রাজনীতিদের নিয়ন্ত্রণে ছিল। পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরও, ব্রিটিশ থেকে আলাদা হওয়ার পরও পাকিস্তান আমলে যে ট্রেড ইউনিয়নটুকু চলেছিল তার প্রথম দিকে 50-60-এর দশকে বাংলাদেশের এবং তদানীন্তন পাকিস্তানের ট্রেড ইউনিয়ন আন্দোলনের উপরে বাম এবং কমিউনিস্ট নেতাদের প্রভাব কিন্তু বেশি ছিল। কমরেড তোহা, মৌলানা ভাসানী, এরা কিন্তু সব চীনপন্থী কমিউনিস্ট রাজনীতির সাথে সমাজতন্ত্রের স্লোগান দেওয়া ছিল। মজদুর ফেডারেশন কাজী জাফর উনি করেছিলেন পাকিস্তান আমলে, দুনিয়ার মজদুর এক হও, কথাটা আপনারা আলাদাভাবে নেবেন না। শ্রমিক রাজ কায়েম করো, লাল পতাকা তুলে ধরো, এই স্লোগানগুলো কিন্তু সমাজতান্ত্রিক রাজনীতিতে কমিউনিস্ট নেতারা বাংলাদেশের শ্রমিকদের মাঝে জনপ্রিয় করে তুলেছিল। শ্রমিক ময়দানে যখন সব নেতৃত্ব, ইসলাম যে আমার যে আদর্শের ভিত্তিতে আমরা ব্রিটিশ ভারত থেকে আলাদা হলাম, টু নেশন থিওরির মাধ্যমে, যে আমরা একটা পৃথক জাতিসত্তা, আমাদের একটা আলাদা আদর্শ আছে, যে আদর্শের ভিত্তিতে আমরা একটা আলাদা ভূখণ্ড পেয়েছি, সে আদর্শের ভিত্তিতে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পেশা, আমাদের রাজনীতি, আমাদের ট্রেড ইউনিয়ন আমরা গড়ে তুলব, এই স্লোগান, এই চর্চা, এই দাওয়াত শ্রমিক ময়দানে যখন ছিল না, কমিউনিস্টদের অবাধ বিচরণ ছিল টঙ্গী, চট্টগ্রাম, আদমজি, খুলনা, নারায়ণগঞ্জ, বড় বড় পাটকল, সুতাগল, রেল, বন্দর কেন্দ্রিক যখন ট্রেড ইউনিয়ন ওরিয়েন্টেড এরিয়াগুলোতে তখন কমিউনিস্টদের জয় জয়কার এবং রাজত্ব। তাদের স্লোগান ছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। ট্রেড ইউনিয়নে আসো, রেজিস্টার্ড ইউনিয়ন করো, বেসিক ইউনিয়ন গড়ে তোলো, সিবিআই ইলেকশন করো, যেত, এবং এই ট্রেড ইউনিয়নের সংগঠনের নেতাদেরকে সমাজতন্ত্রের, সমাজতন্ত্রের দীক্ষা দাও, সমাজবাদের দীক্ষা দাও, সোশ্যালিজমের শিক্ষা দাও, কমিউনিজমের শিক্ষা দাও, লাল পতাকা তুলে ধরো, সমাজতন্ত্র কায়েম করো। শ্রমিক রাজের কথা বলতো, মালিক আর শ্রমিকের সাথে দ্বন্দ্ব বাঁধিয়ে শ্রমিকদেরকে বিক্ষুব্ধ করে শ্রমিকের মুখরোচক স্বার্থের কথা বলে তারা ট্রেড ইউনিয়নের জাল ফেলে তাদেরকে সমাজতন্ত্র শেখাতো। এই জন্য তারা বলতো ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। ঠিক এই প্রেক্ষাপটে তদানীন্তন পূর্ব পাকিস্তানে যারা ইসলামী আন্দোলন করতেন, ইসলামী আন্দোলনের অনেক শিক্ষিত জ্ঞানী মুরব্বীদের মধ্যে ব্যারিস্টার কোরবান আলী, ডক্টর সরওয়ার,
বৃহত্তর ইসলামী আন্দোলনের সিদ্ধান্তে তারা শ্রমিক ময়দানে সিদ্ধান্ত নিলেন যে না, এত বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে লক্ষ লক্ষ শ্রমিকদেরকে কমিউনিস্ট এবং নাস্তিকতাবাদী রাজনীতির হাতে আমরা তুলে দিতে পারি না। এখানে ইসলামী আদর্শের পতাকাবাহী শ্রমিক সংগঠন হওয়া প্রয়োজন। তারা যদি স্লোগান দিতে পারে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম, আমরা কেন বলতে পারবো না যে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম? বলতে পারবো না? ট্রেড ইউনিয়নের কথা বলে বেসিক ইউনিয়ন, সিবিএ, রেজিস্ট্রেশন, ফেডারেশন, জাতীয় এসব করে করে তারা যদি সমাজতন্ত্রের কমিউনিস্টের লাল বই পড়িয়ে মানব রচিত মতবাদের দিকে এই জাতিকে ধাবিত করে, তো আমরা কেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আমরা শ্রমিকদের দিতে পারবো না? তখনই শ্রমিক ময়দানে ইসলামী আদর্শের পতাকাবাহী সংগঠন 1968 সালের 23 মে ব্যারিস্টার কুরবান আলী সেই সময়ের একজন রিনাউন্ড লয়ার ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। তিনি কল কারখানার একজন তাঁত চালানো ঘাম ঝরানো খাটনির শ্রমিক ছিলেন না, কিন্তু ইসলামী আন্দোলনের নেতা হিসাবে আন্দোলনের পক্ষ থেকে তিনি ডেপুটেড লিডার ছিলেন যে আপনি যান শ্রম আইনের ভিত্তিতে, কারণ ওই সময় অলরেডি একটা আইন হয়ে গেছে 1965-এ শ্রমিক নিয়োগ স্থায়ী আদেশ স্ট্যান্ডিং অর্ডার হয়ে গেছে। IRI 69-এ 65-এ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্ডিন্যান্স যেগুলো, এগুলো সব কিন্তু আইন হয়েছে। শ্রম আইন, শ্রম দপ্তর, শ্রমমন্ত্রী শ্রমিকদের স্বার্থ দেখার জন্য ধীরে ধীরে ILO, জেনেভা কনভেনশন, নানান নামে কিন্তু শ্রমিকদের গুরুত্ব বাড়ছে। সেই সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ একজন বিশিষ্ট ব্যারিস্টারকে দায়িত্ব দিয়ে সেই সময়কার শ্রম আইনের ভিত্তিতে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়ে 68 সালের 23 মে বাংলাদেশ শ্রমিক কল্যাণ তদানীন্তন পূর্ব পাকিস্তান শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা প্রতিষ্ঠা করে। কথা বুঝে আসছে? একসাথে আমরা চলেছি। 83 সালে এসে রেলওয়ে এমপ্লয়িজ লীগ, আপনাদের যে সংগঠন, প্রিয় সংগঠন, 83 সালে এসে এই বৃহত্তর জাতীয় ফেডারেশনের অ্যাফিলিয়েশন নিয়ে রেলওয়ে এমপ্লয়িজ লীগ তার অগ্রযাত্রা, তার ব্যাপ্তি, তার পরিসর, তার বিকাশ, তার শক্তি, তার সাংগঠনিক মজবুতিকে ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এইটা থেকে একটা মহল, এই যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কত জানো? 1703। এই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আর একটা পক্ষ কারাকারি না, এটা আমরা আমাদের ইউনিয়ন, এই নানান মামলা মোকদ্দমা ঠেলাঠেলি। আমি যখন ফেডারেশনের সাথে ছিলাম তখন এই ঠেলাঠেলি দেখছি, আজ পর্যন্ত সে ঠেলাঠেলির এখনো শেষ হয়নি। এটা সে পর্যন্ত আদালত পর্যন্ত গিয়েছে। তাহলে অর্থ দাঁড়ালো কি? BREL এখনো ষড়যন্ত্র থেকে এখনো মুক্ত হয়নি। এত বড় একটা ফেডারেশনের অ্যাফিলিয়েশন ইউনিয়ন, হাজার হাজার তার সদস্য, এত বড় ইউনিয়ন, তার রেগুলার রিটার্ন দেওয়া, কাজকর্ম, নিয়ম কানুন, ট্রেড ইউনিয়ন রুল অনুযায়ী একটা প্রতিষ্ঠিত একটা বিশাল ইউনিয়ন। কয়েকজন লোক কারোর দ্বারা প্রভাবিত হয়ে ইসলামী আদর্শ আন্দোলনের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই রেজিস্ট্রেশন নাম্বারটা ছিনিয়ে নেবার অপচেষ্টা এখনো বন্ধ করে। আমি নতুন নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে অনুরোধ করেছি, আদালতের আইনি লড়াইয়ের মধ্য দিয়ে BREL এর রেজিস্ট্রেশন নাম্বারকে একচ্ছত্র ইউনিয়নের নাম্বার হিসেবে এই BREL কেই দখল করতে হবে। আমরা আইনি লড়াই করব। সে আইনি লড়াইয়ের সহযোগিতা করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাথে আমরা ইনশাআল্লাহ থাকব। কতকাল, কত বছর বয়স হলো, কত পথ পাড়ি দিলাম, এখনো একটা প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে আমরা মুক্ত হতে পারবো না। কেন? এই জন্য আজকের এই জাতীয় সম্মেলনে আমরা একথাও বলতে চাই যে সরকারকে আমরা অনুরোধ করতে চাই, আপনার ট্রেড ইউনিয়ন অধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, মেহনতি মজলুম মানুষের দুঃখ কষ্টের কথা বলেন। এই যে কেন্দ্রীয় সভাপতি এখন বক্তৃতা করলো, শ্রমিকদের জন্য যে আইন অন্তর্বর্তীকালীন সরকার যে অর্ডিন্যান্স অর্ডিন্যান্সগুলো করলো, তাহলে আপনার তো ট্রেড ইউনিয়নটাকে সংকুচিত করে ফেলছেন। একটা প্রতিষ্ঠানে 3টার বেশি ইউনিয়ন রেজিস্ট্রেশন পাবে না। কেন পাবে না? স্বাধীন মুক্ত ট্রেড ইউনিয়ন অধিকারের জন্য কারখানা যত বড় হবে, শ্রমিক সংখ্যা বড় হবে, এখানে সংখ্যা সীমাবদ্ধতা দিয়ে আমাদের ট্রেড ইউনিয়ন অধিকারকে কখনো সংকুচিত করা উচিত নয়। প্রস্তাব হলো 5-এ, ওনারা এসে এখন সেগুলো বাতিল করে বলেন না 3-এই থাকবে।
আপনারা বাইরে অধিকারের কথা বলবেন, আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 46, 47, 48, 38 এই সমস্ত নানান অনুচ্ছেদে সভা সমাবেশ সংগঠন করা, পেশা এবং জনগণের অধিকারের জন্য এসব অধিকার আমাদের সংবিধান দিয়েছে, জেনেভা কনভেনশন দিয়েছে, আইএলওতে দিয়েছে, সব জায়গায় আমাদের অধিকার আছে। এটা মানবাধিকারের একটা অংশ। এখন সরকার ক্ষমতায় এসে আগে বলে গণতন্ত্রের কথা, বাক স্বাধীনতা, মুক্ত ট্রেড ইউনিয়ন, এগুলোর গলা চেপে ধরা, আমাদের স্বাধীন ট্রেড ইউনিয়নের অধিকারকে সংকুচিত করা, এটা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কোনো উদ্দেশ্য হতে পারে। ক্ষতি কি আপনার? একটা কারখানা, একটা গার্মেন্টস, একটা ট্রেডে যদি বেশি ইউনিয়ন থাকে, বেশি নেতা হয়, তাহলে শ্রমিকদের সংকট সমস্যা, অথরিটি সরকার মালিক পক্ষের সাথে বার্গেনিং করে তার ন্যায্য পাওনা আদায়। এই যে আজকে আপনাদের পে স্কেল নিয়ে প্রবলেম, বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে কানেক্টিভিটি হচ্ছে না, রেলের যে দুর্নীতি হচ্ছে, রেলের আধুনিকীকরণ, রেলের স্টেশনগুলোকে আরো আধুনিক, সেই সাবেক পুরনো ভেঙে চুরে সব পড়ে যাচ্ছে। মনে হয় যেন আমরা ব্রিটিশে আছি, এমন বহু স্টেশন আছে, এখন বহু রেল লাইন আছে। যখন বিদেশের কোনো সাহায্য, এইড রিলিফ আছে, দিল্লির তাবেদারি করার জন্য বলে আমরা টাকা দিচ্ছি, ইঞ্জিনিয়ার দিচ্ছি, এক্সপার্ট দিচ্ছি, তোমরা একটু রেল লাইন করো। আমাদের কাছ থেকে একটু বমি কেন? আমাদের কাছ থেকে নিয়ে একটা পাওয়ার স্টেশন বানাও। শ্রমিক আমার, তেল আমার, কয়লা আমার, ব্যবসা আমার, মাঝখানে তুমি হলো আমার গোলাম। এটার নাম স্বাধীনতা, গণতন্ত্র নয়। স্বাধীনতা গণতন্ত্র অর্থ হলো শুধু একটা ভূখণ্ড, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত নয়। আমার রাজনীতি, আমার ট্রেড ইউনিয়ন, আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকবো। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে, এটার নাম স্বাধীনতা। আপনি ওখান থেকে বসে রিমোট কন্ট্রোল করবেন, আর আমার দেশ আপনার কথায় কে ক্ষমতায় আসবে আর কে নামবে, ওই কারখানা কার কথায় যাবে, কত লোক দেশি কত লোক ইন্ডিয়ান নিতে হবে, আপনি প্রেসক্রিপশন দেবেন আর সেই প্রজেক্ট নিয়ে আমার কাছে টাকা দেবেন, আর আপনি বড় লাভে টাকা ফেরত দেবেন। আস্তে আস্তে আমার পরিবেশ, আমার দুর্নীতি সব ধীরে ধীরে অতলে দেশটাকে শেষ করে দেবে। এগুলো হচ্ছে আধিপত্যবাদী আগ্রাসী শক্তির একটা আধুনিক রূপ। আমরা ভাবি কি যে না, দেশ তো স্বাধীন আছে, ওই যে 47-এ যে সীমানা পেয়েছে ওই তো এখনো আছে, সেই পতাকাই তো, আমরা বাংলাদেশ তো নাম স্বাধীন হয়েছি, আমাদের দেশ তো আর কেউ নেয়নি, না নেবে না। আধুনিক যুগে আগে একবার আধিপত্যবাদের সংজ্ঞা ছিল আলাদা। আগের রাজা বাচ্চারা তার সৈন্য সামন্ত লর্ড বহর নিয়ে এক একটা দেশ জয় করতো, ভূখণ্ড দখল করতো, আর সেই রাজ্যের রাজা হতো। এখন ওইভাবে লর্ড বহর নিয়ে রাজ্য জয় করবে না, ভূখণ্ড আপনার থাকবে, কিন্তু রিমোট কন্ট্রোল হবে আধিপত্যবাদীদের আগ্রাসী চরিত্রে। তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার শিল্প কল কারখানা, আমি যে প্রেসক্রিপশন দেবো আমার প্রেসক্রিপশনে চলতে হবে। এটি হচ্ছে আগ্রাসী আধিপত্যবাদের আধুনিক রূপ। আমাদের ওই শুধু সেটাই আছে, আর সব আমরা বিদেশিদের কথায় চলছি নাকি বলেন? যেখানে আমাদের রেলের কোনো উন্নতি হচ্ছে না, ওনারা প্রেসক্রিপশন দেবেন, IMF ওয়ার্ল্ড ব্যাংক বলবেন তোমরা পাট কল বন্ধ করো, রেলের এত পথ বাড়ানোর প্রয়োজনে বাজেট তোমরা কমাও, এখানে তোমরা ভর্তুকি দাও, তা নাহলে আমরা সাহায্য করবো না, আমরা এইড দেবো না। এগুলো সব বিদেশি প্রেসক্রিপশন, কথা বুঝে আসছো তো? আর আমরা আপাতত ক্ষমতা গিয়ে ভাবি যে না, এত বিলিয়ন পাইতেছি তো, নিলে তো আমার মন্ত্রী মিনিস্টার দলীয় লোকেদের ঠিকাদারি চাঁদাবাজি কিছু ভাগ তো তারা পাবে, রেলের কপালে যা আছে যাক আমরা কিছু নিয়ে নিই, তারপরে কত হাজার কোটি টাকা ঋণ ফেরত দিতে হবে ওইটা আমার দেখার দরকার নেই, ওটা পরে কপালে কি আছে যে আসে সে পরে দেখবে। এই করে সরকার আসে আর যায়, রেল তো আর তুলে নেওয়া যায় না। আমরা থাকি আমাদের কপালে দুর্ভোগ নিয়ে তিলে তিলে আমাদের এই পেশা, আমাদের এই খাত, বাংলাদেশের যোগাযোগ খাতের এত বড় একটা নেটওয়ার্ক, সেটাকে আজও আমরা আধুনিকীকরণ করতে পারলাম। বিশ্বের কত বড় জায়গায় আধুনিক রেলপথ, রেল যোগাযোগ শুরু হয়েছে। জাপানে আমার 2বার যাওয়ার সুযোগ হয়েছে। জাপানের নাম তো শুনেছেন, জাপানের শিল্পোন্নত দেশ, ওখানে বুলেট ট্রেন আছে, ওদের রেল লাইন, স্টেশন। আমি তো এসে ওই সময় এসে গল্প করেছি যে প্রতি 2 মিনিট 2.5 মিনিট পর পর ট্রেন আসতেছে। আপনি স্টেশনে থাকতেছেন, কোনো টিকিট মাস্টার নাই, কাউন্টার নাই, আপনি ওখানে কার্ড দেবেন, দরজা খুলে যাবে, আপনি যেখানে যাবেন সেই টিকিট নিয়ে আপনি ওখানে দাঁড়াবেন, আপনার
নাম্বারিং করা আছে প্ল্যাটফর্মে, ঠিক যেখানে যে নাম্বারে দাঁড়াবেন আপনার ওই কম্পার্টমেন্ট দরজা এসে ওই সোজা থামে, ওটা খুলে যাবে, আপনি উঠে যাবেন, রেল ছাড়বে, আবার 2 মিনিট পরে এসে পরে আবার যাত্রী বহন করবে। দ্রুতগামী ট্রেন আছে, বুলেট ট্রেন আছে, 500 কিলোমিটার বেগে ট্রেন চলে। ট্রেনে উঠে আপনি চা খাবেন, সামনে ফোল্ডার খুলে চায়ের কাপ রাখবেন, 500 কিলোমিটার বেগে ট্রেন চলে, চায়ের কাপ ও নড়ে, মনে হয় যেন বাসায় বসে চা খাইতেছি। এত উন্নত রেল, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, পৃথিবী সব এগিয়ে যাচ্ছে, আর আমরা শুধু পিছিয়ে যাচ্ছি। আমাকে রেলপথ খুলে ফেলতে হচ্ছে, বলে ও লাগবে না, ওটা খোলো। আমার রূপসা বাগেরহাটের রেল লাইন খুলে ফেলা হয়েছে, নেতারা মনে আছে তো, রূপসা খুলনা থেকে রেল লাইন নেই, স্টেশনের ঘরগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে, আর সে পার্টি সব খুলে ফেলেছে। বাংলাদেশের মতো একটা জেলায়, 64টা জেলার 13টা জেলায় এখনো রেল কানেক্টিভিটি হয় নাই। বরিশাল একটা গোটা ডিভিশন পড়ে আছে। এত আধুনিক সেতু, এটা সেটা, উপজেলা বিভাগ, কত কি হচ্ছে। যারা যখন ক্ষমতায় যায় সেই দলের প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রীদের বাড়ি যে এলাকায় হয় সেইখানেই বড় বড় ব্রিজ, বিভাগ, এটা সেটা, সেতু হয়। এই যে আজকে শুনলাম বগুড়াকে সিটি কর্পোরেশন, আরো 5টা নতুন উপজেলা, দেখছেন না? আমরা এর কোনো বিরোধিতা করছি না, কিন্তু যেসব নেতা, প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, অমুক নেতার বাড়ি কোথায়, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়, না আমার বলতেছি না, সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। ধন্যবাদ জানাই, অগ্রগতি সব উন্নয়নকে আমরা সাপোর্ট করি। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। উন্নয়নকে যদি বৈষম্যহীন করতে হয় তাহলে জাতীয়ভাবে আপনি জরিপ করুন, সার্ভে করুন, কোথায় রেল লাইন নাই, কোথায় সড়ক যোগাযোগ, নানান নেটওয়ার্কের প্রয়োজন। ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য যে জুলাই আগস্টের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যের অজেয় শক্তিরা কিন্তু এই স্লোগানই দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সুবিচার, ন্যায় বিচার। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, ক্ষমতা বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন, উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করছেন। সেই জন্য রেলওয়ে এমপ্লয়িজ লীগের আজকে যে কয় দফা দাবি পেশ করা হয়েছে, পে স্কেল এবং সেখানে কর্মরত শ্রমিক কর্মচারীদের নানান পেশার নানান ধরনের যে সমস্ত অসুবিধা, দাবি দেওয়াগুলো, আপনারা সেগুলো অবিলম্বে এই সরকার মানবেন। সামনে 7ই জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। রেল খাতকে সমৃদ্ধ, সংস্কার, বিকশিত করার জন্য রেলের শ্রমিক কর্মচারীদের যে দাবি দেওয়া, তাদের যে সমস্ত বঞ্চনা, শোষণ, জুলুম থেকে মুক্ত করার জন্য একটা আধুনিক রেল গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিয়ে আগামী বাজেটে বাংলাদেশের রেলকে বিশ্বের মুখে একটা আধুনিক রেল হিসেবে গড়ে তোলার প্রস্তাবনাই সরকারের পক্ষ থেকে আসতে হবে। বাংলাদেশ রেল এমপ্লয়িজ লীগের এই জাতীয় সম্মেলনে আমি সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি। আজকে 1000-এর উপরে ট্রেড ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন অধীনে অ্যাফিলিয়েটেড হয়ে গেছে। রেলকে আপনারা সম্প্রসারিত করুন। দেখলাম আপনাদের এই স্মরণিকাতে একটা ম্যাপ আঁকা হয়েছে। আপনাদের সংগঠন বিআরএলকে সারা দেশের সমস্ত জেলার নেটওয়ার্কের কোথায় কোথায় সংগঠন আছে, নেই, দুর্বল সবল গড়ে তুলতে হবে। এটা একটা ভালো চিন্তা, ভালো উদ্যোগ। আপনারা যে বিআরএলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার, আভ্যন্তরীণ দুর্বলতাকে দূর করে একটা মজবুত সংগঠনে পরিণত করে এই ইউনিয়নকে দিয়ে আপনার রেলের উন্নয়ন চান, নিজেদের পেশাগত দক্ষতার উন্নয়ন চান, আপনাদের বঞ্চিত, অধিকার বঞ্চিত এবং মজলুম মানুষের, শ্রমিক কর্মচারীর অধিকার আদায়ের জন্য যে সংগ্রামটা এগিয়ে নেবেন, আজকের এই স্মরণিকার যে লেখনীগুলো আছে, যে দৃষ্টিভঙ্গিগুলো উল্লেখ করা হয়েছে, এটা তারই ইঙ্গিত বহন করে। আমি এই সমস্ত কার্যক্রমের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই বিআরএল-এর সম্মেলনে মহান আল্লাহ তাআলা আমাকে একটু আসবার, অনেকদিন পর এত বড় জাতীয় সম্মেলন, তো আগে আমরা জাতীয় সম্মেলন করেছি, একবার চিটাগাং, কক্সবাজার, কোথায় কোথায় করলাম, ভাগ করেছি, কিন্তু অপেক্ষাকৃত আজকের এই সম্মেলনটা সবচেয়ে বড় সম্মেলন হয়েছে, নাকি বলেন? সেই উত্তরবঙ্গ থেকে একেবারে নিচে পর্যন্ত আসছেন।
নতুন রূপে সংগঠিত হয়ে আপনার বিআরএলকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই সম্মেলন সেই অঙ্গীকার, সেই প্রত্যাশা, সেই স্বপ্ন দেখাক বাংলাদেশ রেলওয়েকে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ডেলিগেট ভাইরা, এই পর্যায়ে আমাদের সভাপতি বক্তব্য। ইতিমধ্যে নামতে হবে।